আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই হাতিল। আপনাদের সাথে সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই। আজ আমরা আলোচনা করব যৌথ অভিযান প্রসঙ্গে, পাশাপাশি বিদেশে টাকা পাচারের কিভাবে ফিরিয়ে আনা যায় সেই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই। স্টুডিওতে আমাদের সাথে যারা অতিথি হিসাবে রয়েছেন আলোচনার জন্য, তাদের সাথে আমরা একটু শুরুতেই পরিচিত হয়ে নিই। ডান দিক থেকে রয়েছেন ব্যারিস্টার মিতি সানজানা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, আপনাকে স্বাগত। এবং এরপরে রয়েছেন জনাব মাসুদ কামাল, জ্যেষ্ঠ সাংবাদিক, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনা। এবং রয়েছেন জনাব মোশাররফ আহমেদ ঠাকুর, সাবেক ছাত্রনেতা, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক, আপনাকেও স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। একটু শুরু করতে চাই মাঝখান থেকে জনাব মাসুদ কামাল, একটু আপনাকে দিয়ে শুরু করতে চাই আলোচনা। সাংবাদিক যেহেতু আপনার জায়গা থেকে একটু, এর আগেও তো আসলে এরকম যৌথ অভিযানের আমরা দেখেছি, 111 সরকারের সময়ও দেখেছি, বিশেষ করে এখনকার যে প্রেক্ষাপট, রাত থেকে যে যৌথ অভিযান হচ্ছে, বলা হচ্ছে যে এটি অস্ত্র উদ্ধারই হচ্ছে আসলে মূল যে লক্ষ্য। সেক্ষেত্রে দেখলাম যে এরই মধ্যে প্রায় 5,000-এর মতো লুণ্ঠিত অস্ত্রের মধ্যে 3,000-এর বেশি, 4,000-এর কাছাকাছি উদ্ধার করা গেছে, আরও 2,000-এর কাছাকাছি রয়ে গেছে বাইরে। একটু জানতে চাচ্ছি যে এর ফলে কি সমাজে শৃঙ্খলাও ফিরবে কিনা এই অস্ত্র উদ্ধারের ফলে, আপনি কতটা আশাবাদী? আপনাকে ধন্যবাদ। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেন, অবৈধ অস্ত্র কিন্তু প্রচুর লুটপাট হয়েছে, থানা থেকে হয়েছে, এবং যেগুলো লুটপাট হয়েছে সবই তো অবৈধ, তাই না? এখন যাদের হাতে পড়েছে তাদের হাতে তো অবৈধ অস্ত্র, তারা এটার ব্যবহার করবে খারাপ অর্থে, এটি স্বাভাবিক। এবং কত অস্ত্র লুট হয়েছে সেটা ওনারা যে হিসাবটা দিয়েছেন, যদি আমি ওটাকে সত্য ধরে নিই, তাহলে তো এখনও 1,000-2,000 অস্ত্র মানুষের কাছে রয়ে গেছে। এর কারণে কি গত 25 দিনে আইন শৃঙ্খলা পরিস্থিতির খুব অবনতি হয়েছে? তা কিন্তু হয়নি। আমি কিন্তু এখন এরকম শুনিনি যে অবৈধ অস্ত্রের ব্যাপক ব্যবহার হচ্ছে, আমি কিন্তু শুনিনি। আপনি শুনেছেন কিনা যাই না, আমি পত্রপত্রিকার কোথাও পড়িনি। এখন ব্যবহার হচ্ছে না বলে কি উদ্ধার করতে হবে না? তা উদ্ধার করতে হবে, এবং উদ্ধার না করলে একটা রিস্ক সবসময় থেকে যাবে। কিন্তু কাজে উদ্ধারের জন্য যে অভিযানটা, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ আমি মনে করি। কিন্তু আমি একই সঙ্গে কিছু আশঙ্কাও করি। আশঙ্কা কী করি? যেমন ধরুন, অস্ত্রগুলো আপনি কাদের নিয়ে উদ্ধার করবেন? পুলিশকে দিয়ে। পুলিশের কোনো মনোবল আছে এটা আমার কাছে গত কয়েকদিন মনে হয় নাই। পুলিশ কিন্তু, পুলিশের আমি যে বিভিন্ন জায়গায় দেখেছি, ওনারা এই যে বিশেষ করে আপনার ট্রাফিকে দেখবেন, আপনি চুপচাপ দাঁড়ায় আছে, মানে নিতান্ত দাঁড়ায় থাকতে হয়, কাজেই দাঁড়ায় আছে। থানাগুলিতে আপনি যান, কোনো একটা অভিযোগ নিয়ে যান, এই লিখে যান, ভাই লিখে গেলেন, লেখার পরে যে একটা তদন্ত হবে অথবা যে একটা অ্যাকশন তাদের মধ্যে একটা থাকবে, যেটা দেখে অপরাধীরা মনে করবে যে না, পুলিশ খুব সক্রিয়, সেরকমটি কেউ বলবে না। কিন্তু তো এই হতাশ পুলিশদের নিয়ে আপনি অভিযান চালাচ্ছেন, কিন্তু এগুলি পরে কী হবে সে আলোচনা একটু পরে করি। আবার অনেককে আমি এমনও বলতে শুনেছি, দেখেন এই দেশটা তো ছোট্ট, তাই না? এই দেশটা আমি যদি মোটের উপর ধরি, যে আওয়ামী লীগ বিএনপি দুটো পলিটিক্যাল দুটো ভাগ আছে, কিন্তু এখন এই অস্ত্র উদ্ধারের নামে রাজনৈতিক কোনো ধরনের হয়রানি হবে কি না, এবং হবেই না, এই গ্যারান্টি আপনি দিতে পারবেন? হয়নি কি এর মধ্যে? হয়েছে তো। সমস্যাটা ওইটাই। আমার না মাঝে মাঝে মনে হয় আসলে দোষটা কি আমাদের এই মাটির দোষ? আমার এরকম মনে হয় মাঝে মাঝে। তা না হলে এত বড় একটা ঘটনা ঘটে গেল, চাঁদাবাজি কমছে না কেন? প্রত্যেকটা জায়গায় জবরদখল হয়ে যাচ্ছে কেন? এটা দেখে হাসিনার এই করুণ পরিণতি দেখার পরও কেউ শিক্ষা নিচ্ছে না কেন? মানে তারা কি এটা ভাবে না, বুঝে না যে কি হতে যাচ্ছে? তো এইগুলি নিয়ে না মাঝে মাঝে আমি একটু হতাশই হয়ে যাই, আসলে সমস্যাটা কোথায়? তো এখন আলটিমেটলি কি সেটাই হবে? দেখেন, আমি আরেকটা কথা বলি আপনাকে, এখানে উনি আইনজীবী আছেন, উনি বুঝবেন জিনিসটা। একটা হত্যা মামলা হচ্ছে, 56 জন 57 জন আসামি হচ্ছে। আচ্ছা, 1 2 3 4 আপনি চিনেন, যে 37 নম্বরে যে আছে তাকে আপনি চিনেন না? কিন্তু বেনামিও আছে অনেক, 37 38 39 যেগুলো হচ্ছে কাউকে চিনেন না, কিন্তু ওরা কিন্তু টের পাচ্ছে ওদের নামটা ওখানে থাকা, তো ওদেরকে সমস্যাটা হচ্ছে। কারণ নামটা ওখানে দিয়েই তো ফোন করা হচ্ছে, তোমার নামটা সরাই দিতে পারে, 5 লাখ টাকা দাও। এটা কিন্তু হচ্ছে। সেরকম একটা অভিযোগ আজকে, একটা অভিযোগ না, আপনি খুব অনেক অভিযোগ পাবেন। অনেক অভিযোগ আছে। তাহলে এটা তো সে আগের প্র্যাকটিস। এই প্র্যাকটিসটা কিন্তু নতুন আবিষ্কার হয় নাই, এটা বহুল ব্যবহৃত একটা প্র্যাকটিস। তো সেটা তো চলছে। তো সেটা তো আমরা এই সরকার, এখন আপনি বলবেন দোষ কার? হ্যাঁ, যে মামলা করছে তার দোষ।
কোনো সন্দেহ নাই। যারা টাকা পয়সা আদায় করতেছে তাদের দোষ, তাও সন্দেহ নাই। ভাই থামানোর দায়িত্বটা কার? থামানোর দায়িত্বটা আপনার না আমার, আমাদের তো না, থামানোর দায়িত্বটা সরকারের। এখন আপনি বলবেন না মাত্র আসলো এখন আর কি করব। ভাই মাত্র এসে যে লোকটাকে মারলো, ধরেন এই ঘটনার কারণে আমি ব্যথা পেলাম, অথবা আমার নাম ওখানে ঢুকে গেল, তো আমি কি পেইনটা অনুভব করছি না? আমি কি বলবো যে মাত্র আসছে ভাই পেইন লাগে না এখন পর্যন্ত, এটা বলবো? আমি তো বলবো না। যা 5 লাখ টাকা গেল তার তো গেল রে ভাই, আপনি তো পরে উদ্ধার করে দেবেন আমাকে? তা তো পারবেন না। তো আপনি থামাতে পারলেন, আমি বলবেন যে না একটা থামানোর সময়, ঠিক আছে আমি থামানোর সময় দিলাম। তা আপনি যে থামাতে চান এই জিনিসটা আমাকে বোঝান। সেটা তো তারা বলছে। আমি কি এমন কিছু দেখেছি যা দেখে মনে হয় যে এরা থামাতে চায়? সেটা তো দেখি না রে ভাই। তো এইগুলি নিয়ে না এক ধরনের হতাশা কিন্তু কাজ করে, এবং এই হতাশার মাঝে ওনারা এটা করতেছেন। হতাশ মানুষকে আপনি যা দিবেন সেটা নিয়ে সন্দেহ পোষণ করবো। ধরেন আজকে আমি একটা হোটেল রেস্টুরেন্টে কিছু খাইলাম, আমার ডায়রিয়া হলো, আগামী দিন আপনি চা দিবেন, চা খাইতে আমি ভয় পাবো যদি আবার হয়, কারণ আমি তো হতাশ আমার এই খাওয়া নিয়ে। তো এখানে কিন্তু তাই হয় যে আপনি এই ঘটনার প্রেক্ষিতে মানুষের মধ্যে একজন হতাশা কিন্তু ভর করেছে, একজনের আতঙ্ক কিন্তু ভর করেছে। তখন এসে আপনি বলতেছেন যে আজকের থেকে চলাবেন যৌথ অভিযান। ভালো, আমি খুবই আশাবাদী যে ভালো কিছু হোক, কিন্তু ওই আতঙ্কটা যেন মানুষের মধ্যে দীর্ঘায়িত না হয়। যদি কালকে দেখে দেন এরকম কিছু হয় নাই, খুব ভালো কথা। জি, আতঙ্কের কারণ সম্পর্কে মোশাররফ ঠাকুর জনাব আপনার কাছে আসবো, তবে তার আগে আমি একটু জনাব মিতি সানজানা একটু আপনার কাছ থেকে জেনে আসতে চাই। যেটির কথা যারা মাসুদ কামাল বলছিলেন যে মাঠে তো আসলে পুলিশ নেই। আমরা জানি যে গেল কয়েকদিনের মধ্যে মাঠেও যদি আমরা যাই, অনেকেই অভিযোগ করছেন যে মাদকও ছড়িয়ে গেছে, অস্ত্রের কথা যেটি তো এসছি, যেটি অভিযান শুরু হবে। এই অবস্থার মধ্যে অর্থাৎ পুলিশ যেহেতু সক্রিয় নয়, এই অভিযান আসলে কতটা সফল হবে বলে আপনি মনে করছেন? জি দেখুন, এটা কিন্তু মানে অভিযানটি শুরু হয়েছে, এটি অত্যন্ত আমি মনে করি যে সাধুবাদ জানানোর বিষয়, যে দেরিতে হলেও অলরেডি কিন্তু যেটি মাসুদ ভাই বলছিলেন যে 1 মাসের কাছাকাছি সময়ে আমরা পৌঁছে গেছি, এবং যারা যারা আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেটি তো আসলে ইরিপেয়ারেবল লস হয়ে যাচ্ছে তাদের জন্য। এবং আমরা আসলে শুনতে পাচ্ছি যে অনেক ধরনের কাজ হচ্ছে, বিভিন্ন ধরনের অভিযানের কথা। অবশেষে সে অভিযানটি শুরু হলো, কিন্তু এর মাধ্যমে আসলে আমরা কি অ্যাচিভ করছি, কি অর্জন আমাদের হচ্ছে? এই যে চারিদিকে একটা নৈরাজ্য, হ্যাঁ এটিকে অবশ্যই মানতে হবে যে একটা ফুল অন রেভলিউশনের মধ্যে দিয়ে আমরা গেলাম। বাংলাদেশের ইতিহাসে এটি একটি নজিরবিহীন ঘটনা, এবং এখন এই ধরনের ঘটনা যখন হয় তারপর পর দেখা যায় যে মাঠে অনেক প্লেয়ার থাকে, যাদের বিভিন্ন ধরনের বিভিন্ন উদ্দেশ্যে তারা সেখানে থাকে, এবং বিভিন্ন স্টেক হোল্ডার, বিভিন্ন ভেস্টেড গ্রুপ থাকে, যাদের এক একজনের নানা ধরনের আসলে নানান উদ্দেশ্যে তারা থাকে। সেটি রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে, অন্য নানা ধরনের উদ্দেশ্যমূলক গ্রুপ থাকে, যাদের বিভিন্ন উদ্দেশ্য থাকে। কিন্তু এই যে অভিযানগুলোর মাধ্যমে আসলে এই যে সঠিক সংখ্যাটির বিষয়, যে কত হাজার অস্ত্র, সেটির আসলে সঠিক গণনাটি হচ্ছে কিনা, উদ্ধারকৃত অস্ত্র যেগুলো রয়েছে, কারণ আপনি জানেন যে ডিসি অফিসের কাছে কিন্তু যে কোনো জায়গায় জেলা প্রশাসকের কাছে গেলে তারা যে ইস্যু করেন, তাদের কাছে একটি পূর্ণাঙ্গ লিস্ট রয়েছে, কখন কত সালে কোন সময় সেগুলো ইস্যুকৃত অস্ত্র, তার কিন্তু একটি পূর্ণাঙ্গ তালিকা পাওয়া যায়। কাজে এই তালিকা ধরে ধরে যদি খোঁজা হয়, এবং সেখানেও যদি একটা স্বচ্ছভাবে যারা তালিকাটি প্রকাশ করছে তাদের ভেতরে কতটুকু স্বচ্ছতা, সেই জায়গাটি একটু দেখা। বৈধ অস্ত্রের বেলায় যেগুলো লাইসেন্স দেওয়া হয়েছে, কিন্তু এর বাইরেও তো একটি বড়, এর বাইরে যেগুলো ছড়িয়ে গেছে সেগুলোর বড় সংখ্যা, যেটি বলছেন যে লুটেড। তো যারা আসলে লুট করে অস্ত্র নিয়ে যাচ্ছে তারা তো নিশ্চয়ই কোনো ভালো কাজের জন্য না, অবৈধভাবেই তো তারা সেই লুটটা করছে, এবং সেগুলো নিশ্চয়ই কোনো ভালো কাজে ব্যবহার হবে না। কাজে এক্ষেত্রে কিন্তু একেবারে সতর্ক দৃষ্টি রাখা, এবং আমরা আসলেই মানুষ আসলে একটা আতঙ্ক বিরাজ করছে, একটা নৈরাজ্য বিরাজ করছে। কাজে এই অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকার যে রয়েছেন তাদেরকে কিন্তু এটাও নিশ্চিত করতে হবে যে তারা আসলে কি ধরনের কাজগুলো করছেন, সেগুলোর আসলে একটা আপডেট জনগণের সামনে। কতটুকু একটু আপনার কাছে জানতে চাই, এই অস্ত্র উদ্ধারের ফলে যাদের কাছে পাওয়া যাবে তাদেরকে কি এই যে মামলার অভিযোগটি আসলো, এর ফলে কি নতুন করে অস্ত্র আইনের বিষয়ে কি অস্ত্র আইনেও কি মামলা দেওয়া যাবে না যাদের কাছে পাওয়া যাবে, বা এখন এই অভিযানের ফলে যারা এটি আসলে অবশ্যই একটা ইন্ডিভিজুয়াল কেস, এবং যেহেতু সেটা লুট করা হয়েছে সেখানে তো অবশ্যই সেখানে মামলার সুযোগ সেখানে রয়ে গেছে। অবৈধ অস্ত্র যাদের কাছে পাওয়া যাবে সেখানে তো মানে আইনগতভাবে সেটিকে চ্যালেঞ্জ করার সুযোগ রয়েছে, আইনগত ব্যবস্থা সেসব ব্যক্তিদের বিরুদ্ধে তো আসলে নিতে হবে। তো সব কিছু মিলে আমি মনে করি যে এরকম একটি পরিস্থিতিতে একটি স্বচ্ছতার ব্যাপার রয়েছে, এবং
জনগণের কাছে যে জবাবদিহিতা এবং তাদের জানা, অ্যাটলিস্ট আমাদের যে একটা সেফটি, নিরাপত্তার জন্য হলেও কিন্তু আমাদেরকে জানতে হবে। কারণ প্রতিদিন আমরা কিন্তু এক ধরনের আতঙ্ক, আপনি যখন এই ধরনের একটি নিউজ পান যে অনেক অবৈধ অস্ত্র ছড়িয়ে গেছে মানুষের হাতে হাতে, কাদের হাতে হাতে সেটা আমরা আসলে জানি না, তো তারা কি কাজে সেগুলো ব্যবহার করবে সেটি সম্পর্কেও তো আসলে সাধারণ জনগণের ভেতরে একটি ভীতি কাজ করে। তো এই বিষয়ে আমি মনে করি যে স্বচ্ছতা এবং মানুষকে জানানো গণমাধ্যমের একটি বড় ভূমিকা, যাতে এই জবাবদিহিতার জায়গাটা গণমাধ্যমও নিশ্চিত করে এবং অন্তর্বর্তীকালীন সরকার যাতে এটিকে নিশ্চিত করে যে আমরা যাতে অ্যাটলিস্ট জানতে পারি যে আমাদের নিরাপত্তা কতটুকু নিশ্চিত হচ্ছে। জি, সেটি নিয়ে একটু জানতে চাই জনাব মোশাররফ আহমেদ ঠাকুর, একটু আপনার কাছে যেটি কামাল ভাই বলছিলেন, বেশ কিছু সংবাদ রয়েছে গাজীপুরে ঝুট ব্যবসা বিএনপির হাতে। কামাল ভাই যেটি অস্ত্রের বাইরে যেই শৃঙ্খলা, সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়েছে সেটির কথা বলছিলেন, আমি একটু সেটি নিয়ে জানতে চাই। আরও রয়েছে সরকার পরিবর্তনে শিল্প কারখানায় চাঁদাবাজির হাত বদল, গাজীপুরে ঝুট ব্যবসা কেন্দ্র করে বিএনপি নেতাদের হুমকি, মামলা থেকে নাম সরাতে চাঁদা দাবি, এরকমের প্রতিদিন খবরের কাগজে হচ্ছে। সেটি মাঝখানে কামাল ভাই বলছিলেন, একটু আপনার কাছে জানতে চাইছি। আমরা দেখছি যে বিএনপি কেন্দ্রীয় পর্যায়েও যারা মাঠ পর্যায়ে করছেন তাদের উদ্দেশ্য কাজ করছেন। রাসেল, ধন্যবাদ আপনাকে। আমি আপনাকে বলছি, আপনি আমাকে এই যে অপারেশন, এই অপারেশন সম্বন্ধে আমার কথা বলতে হবে না। না, অবশ্যই আমি এটাই জানতে চাচ্ছিলাম। আগে আমাকে এটা শেষ করতে দেন, এই পালায় পরের পালায় আমার উপরে আসেন। সবাই বলবে বিএনপি চাঁদাবাজি করছে। অবশ্যই আমি জানতে চাচ্ছিলাম যে এই অভিযানের ফলে এই বিষয়গুলো কি নিয়ন্ত্রিত হবে কিনা। পুরোটা আমি কন্টিনিউ করি। বিষয় প্রথম কথা হচ্ছে যে আমি পুলিশের সামরিক আইনের বিরুদ্ধে। এই সামরিক আইন করে ব্রিটিশ আমল থেকে পুলিশের যে সামরিক আইন, এই সামরিক আইনে কোনো ভালো ফল দেয় নাই। সর্বশেষ সামরিক আইনের সর্বোচ্চ প্রয়োগ যেটা শেখ হাসিনা করেছেন, এবং শেখ হাসিনা করে এই 200 বছরের মতো প্রায় 1861 সালের পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল, তাই তো, পিআরবি দিয়ে যেটা পুলিশ শুরু হলো, সেই পুলিশ এসে আজকে 2024 সালে এসে 1861 সালের পুলিশ এসে 2061 সালে এটা ধ্বংস হয়ে গেল। আজকে কিন্তু পুলিশ দাঁড়ায় না, জিজ্ঞেস করেন, রিক্সাওয়ালা লাগাই দেয় গায়ে, রিক্সাওয়ালাকে বলার সাহস নাই, এই আমার গায়ে লাগাইলি কেন। এটা নাম্বার 2 হচ্ছে আমাদের কতগুলো অভিজ্ঞতা দেখি। আমার দল, এটা কিন্তু আমার ব্যক্তিগত অভিমত। নাম্বার 1, ক্লিন হার্ট অপারেশন। 2002 সালের অক্টোবর মাসে এই ক্লিন হার্ট অপারেশনটি হয়। ক্লিন হার্ট অপারেশন আমি একটু টান দিলাম, দিয়া দেখবেন প্রথম দিন এই ক্লিন হার্ট অপারেশনে বিএনপির 2 জন নেতাকে পিটিয়ে হত্যা করে ফেলছে, মেরে ফেলছে। এখন এই ক্ষেত্রে আমার বক্তব্যটা হলো, আমার হাতে টিউমার আছে, বা হাতে টিউমার আছে, টিউমারটাতে ম্যালিগন্যান্সি আছে কিনা একটা কোয়েশ্চেন, তাইলে অপারেশন হবে। মানে বীজ আছে কিনা, কি বলে, ক্যান্সারের বীজ আছে কিনা। তো আমি কোন হাতে টিউমার এটা না শুনেই আপনি আমার বা হাতে টিউমার, ডান হাত কেটে বাদ দিয়ে দিলেন। অপারেশনটা কি যুক্তিসঙ্গতভাবে হয়েছে? তো এইসব যে গভর্নমেন্ট ক্ষমতা নিয়েছে 1 মাস হয় নাই, এই 1 মাসের মধ্যে আপনি কি শুনেছেন এমন কোন প্রসিডিউর কাজ করছে বাংলাদেশে যে কারা কারা সন্ত্রাসী? সব সন্ত্রাসীদের নাম তো আওয়ামী লীগের আমলে যাদের খাতায়, পুলিশের খাতায় যেসব সন্ত্রাসীদের নাম লেখা আছে, এটা তো আওয়ামী লীগের ওসি এসপিরা করে গেছে। তো আপনি এখন যে আপনি সামরিক বাহিনী মাঠে পাঠাবেন, গিয়া তো ধরবে কে মাসুদ কামাল বলছে, এতদিন আওয়ামী লীগের বিরুদ্ধে বলছে, মাসুদ কামালের নাম গিয়া দেখেন কোন খাতায় লিখে রাখছে যে সন্ত্রাসী মাসুদ কামাল, দেশ বিরোধী মাসুদ কামাল। মুশাররফ ঠাকুর কথা বলছে, মিতি সানজানার কথা বলছে, এদের নামও গিয়া দেখেন সন্ত্রাসীতে খাতায় লেখা আছে। তো আপনি এগুলাকে আগে সঠিক করেন, আপনি সঠিক করেন, আগে পরীক্ষা নিরীক্ষা চূড়ান্ত করেন, করে তারপরে অপারেশনে যান। আগে এক্সরে করেন, সিটি স্ক্যান করেন, করে টোরে কোন হাতে টিউমার ম্যালিগন্যান্সি আছে কিনা, সেই পর্যন্ত অপেক্ষার সময় কি সরকার পাচ্ছে? এরই মধ্যে তো যে আমি ওটা না করে, আমি ডান হাতে টিউমার না বাম হাতে টিউমার, এটা আমি আইডেন্টিফাই না করে আমি বলে দেবো যে সার্জনকে হাত একটা কাইটে ফালাই দেন। কিন্তু সেই পর্যন্ত অপেক্ষার আগেই তো সমাজে বিশৃঙ্খলা শুরু হয়ে গেছে, মানে এর আগেই তো হয়ে যাক। আরে আমি তো ডাকাতি হচ্ছে, এই যে ছিনতাই হচ্ছে, বিভিন্ন কিছু। আমি আপনাকে কথাটা বুঝাইতে চাচ্ছি,
এই বাংলাদেশে ডান পায়ের বদলে বাম পা কেটে ফেলছে অপারেশনের টেবিলে। কাটার পরে দেখা গেছে না, তার বাম পায়ে হচ্ছে গ্যাংগ্রিন, বাম পায়ে গ্যাংগ্রিন, ডান পা কেটে বাদ দিয়ে দিয়েছে। তো আপনি তো এইরকম একটা অপারেশন করতে যাচ্ছেন যে কোন পায়ে গ্যাংগ্রিন, সেরকম বলছে না, সরকারিভাবে বলা হচ্ছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা যাবেন। তো সেই ক্ষেত্রে ওর তো এক মাসে তো গোয়েন্দা তথ্য তো সাধারণ পুলিশই তো ইয়ে হয় নাই, ঠিক হয় নাই, সাধারণ পুলিশই তো বসে নাই, গোয়েন্দা তথ্য আসতো কোথা থেকে? গোয়েন্দা তথ্য তো আগের গুলির। না, এখন যেহেতু মাঠে সেনাবাহিনী আছে, আমি আপনাকে বলি ক্লিন হার্ট অপারেশন যেভাবে ব্যর্থতায় পর্যবসিত হয়েছে, বেগম খালেদা জিয়ার কি বলে এই শাসনকালের যে একটা কালিমা লিপ্ত একটা অধ্যায় ক্লিন হার্ট অপারেশন, এই সরকারের জন্য এই কালকে থেকে যে অপারেশনটা হবে, আমি এই মিথিলা সঞ্জনা এবং আমার ভাই মাসুদ কামালের কথা শোনার পরে, তার মানে কি আপনি চাচ্ছেন না যে এই মানে আপনি বলছেন যে এই সময় যৌথ অপারেশন ঠিক হচ্ছে না? তাহলে যৌথ অপারেশন তো আপনি অপারেশন কাকে করবেন, কাকে ধরবেন, ঠিক করছেন কিভাবে উদ্ধার করবে? হ্যাঁ, অস্ত্রগুলো কিভাবে উদ্ধার? অস্ত্র কে নিয়েছে জানে, সামরিক বাহিনীর লোকজন জানে, তার কাছে কোন তথ্য আছে? না, নিশ্চয়ই তারা তথ্য বের করার চেষ্টা করেছেন। আপনি দেখেন কালকে থেকে কি হয়। ঠিক আছে, মানে আপনার পরামর্শটা কি যে কোন সময়? আমি আপনাকে বলি, হাসান মাসুদ চৌধুরী দেখলাম তিনি বলছিলেন দলমত নির্বিশেষে সবাইকে ধরা হবে। তো দলমত নির্বিশেষে সবাইকে ধরার ফলাফল হলো ৬২ জন লোককে সামরিক বাহিনী হত্যা করেছিল, শুনেন, এবং একই বক্তব্য দিয়েছিল যে সবাই হার্ট অ্যাটাকে মারা গেছে। এবং ওই সময় বিএনপি গভর্নমেন্টকে একটা ইন্ডেমনিটি পাস করতে হয়েছিল যে এই সময় যারা মারা গেছে এদের কোনো বিচার, কোনো আদালতে কোনো বিচারের জন্য কোন প্রশ্ন উত্থাপন করা যাইবে না। তার মধ্যে ৫৮ জন ছিল বিএনপির। কেন ৫৮ জন ছিল? যে সবাই তো বলছে আমরা ক্ষমতায়, আওয়ামী লীগ দৌড়ের উপর। আওয়ামী লীগ তো সবাই বেসিক্যালি তখন ২০০২ সালে মাঠে কেউ নাই, যারা চান্দাবাজি করতে, এরা সবাই বিএনপি আর সবাই বুক ফুলে দাঁড়ায় ছিল। এগুলো সবাইকে ধরছে, ধরে পিটাইছে, মেরে ফেলছে। এবং পুলিশের সামরিকায়ন আমরা পরে আলোচনা করতে পারি। সামরিক বাহিনীর ডিলিংসটা হচ্ছে শত্রুকে মারবো অথবা মরবো, সেটা তো আমরা এবার পুলিশের মাধ্যমে দেখেছি। এখন আমি আপনাকে বলছি, বাংলাদেশের পুলিশ হচ্ছে বাংলাদেশের জনগণকে ডিল করে, শত্রু ডিল করে না সে। তো সেই ক্ষেত্রে সামরিক বাহিনী দিয়ে পুলিশের কাজটা কোনোদিনই সুচারুভাবে হবে না। যেতে চাই জনাব মিতি সঞ্জনা একটু আপনার কাছ থেকে, যেটি একটু আগে কামাল ভাই বলছিলেন যে মামলায় নাম নিয়ে অনেকে ঢালাওভাবে নাম হচ্ছে, কিংবা অনেক একই ধরনের মামলায় অনেককে আটক করা হয়েছে। সেই প্রসঙ্গে একটু আপনার কাছ থেকে জানতে চাই যে দিন শেষে এটি আসলে কতটা বিচারের নিশ্চয়তা দেয়, বা যারা সেই অপরাধটি করেছেন তারা কতটা তার অপরাধের জন্য শাস্তি পাবেন? এই ধরনের ঢালাওভাবে যখন মামলা করা হয়, গয়রহ মামলা বলা হয় বা গায়েবী মামলা বলে থাকে অনেকে, তো এই ধরনের মামলাগুলো করলে আসলে শেষ পর্যন্ত যে যারা বিচার প্রার্থী তারা আসলে কতটুকু ন্যায় বিচার পাবেন, সেটি আসলে একটি বড় প্রশ্ন থেকে যায়। কেননা ফৌজদারি কার্যবিধি, ফৌজদারি যে বিচার ব্যবস্থা রয়েছে সেখানে কিন্তু একজন ব্যক্তির বিরুদ্ধে আপনি যখন কোনো অভিযোগ আনবেন, সেই অভিযোগটি হতে হবে সুনির্দিষ্ট একটি অভিযোগ। তো কাজে যখন এইভাবে ঢালাওভাবে মামলা করা হচ্ছে, অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একজন ব্যক্তি, আমি, আপনি বা সাধারণ মানুষ, আমরা কিন্তু খুব স্বাভাবিকভাবে বুঝতে পারছি হয়তো বা এই খুনের ঘটনাটির সাথে তিনি জড়িত নন, বোঝা যায়, সেটি আন্দাজ করা যায়, চোখে দেখবার দরকার পড়ে না। তো তারপরেও সেই ব্যক্তির বিরুদ্ধে একটা খুনের মামলা যখন হচ্ছে তখন কিন্তু সেটা খুব উইক হয়ে যাচ্ছে, এবং আলটিমেটলি যে ব্যক্তি হয়তো তার বিরুদ্ধে আরও ১০০টা অভিযোগ আছে এবং তার অপরাধের যে আমলনামা সেটি অনেক দীর্ঘ, অনেক অপকর্মের সাথে তিনি জড়িত, অনেক দুর্নীতির সাথে তিনি জড়িত, অনেক কিছুর সাথে তিনি জড়িত, কিন্তু আমি তাকে কেন সেই স্পেসিফিক চার্জটি ফ্রেম করছি না, সেই স্পেসিফিক চার্জটি ফ্রেম না করে আমি যখন অন্য একটি মামলা দিচ্ছি, সেই মামলা কিন্তু বিচারে যখন যাবে তখন কিন্তু সেটি প্রথম ধাপেই কিন্তু সেটি আসলে সেটা ডিসমিস হয়ে যাচ্ছে। এবং এর ফলে দেখা যায় যে সমগ্র যারা রয়েছেন, যারা বিচার প্রার্থী ভিকটিম, এই যে এত বড় একটা রেভলিউশন যেখানে কিনা ছাত্র জনতার থেকে শুরু করে নারী, শিশু, এত ব্যক্তির প্রাণহানি হলো এবং এখানে এত রক্তপাত, এরকম একটি ঘটনা যখন একটি ভিকটিমের পরিবার তারা দেখছেন যে কোনো ধরনের ন্যায় বিচারটি যখন প্রশ্নবিদ্ধ হচ্ছে, তারা আসলে কনফিউজ হয়ে যাচ্ছেন যে কার বিরুদ্ধে আসলে মামলাটি হচ্ছে, সেখানে কিন্তু
মানে এখানে তো রয়েছে যে যিনি নির্দেশদাতা হুকুমদাতা আর তারা তো প্রাইমারি আসলে অভিযুক্ত যারা তারা, এবং সেই সাথে সাথে এক্সেসরি হিসেবে যারা আছেন, যারা সেটিকে সহায়তা করছেন। আমাদের কিন্তু দণ্ডবিধির 34 ধারায় রয়েছে যে অনেকগুলো ব্যক্তি, তাদের মধ্যে একটা কমন ইন্টেনশন একটি ক্রাইম করার। তো সেই ধারাবাহিকতা একই ধরনের মামলা দেখা যাচ্ছে না, যে আগে আওয়ামী লীগ সরকারের আমলে যেটি ছিল এখনই প্রায় মামলার ধরনগুলো একই রকম, হত্যা মামলা সবগুলো ভাষা প্রায় কাছাকাছি। এইখানে না, এটা একটা নজিরবিহীন ঘটনা, অতীতের সাথে আগে এখানে তো আসলে হত্যা হয়েছে, খুন হয়েছে, গণহত্যা হয়েছে, এবং ধারণা করা হচ্ছে যে হাজারের উপরে মানুষের কে হত্যা করা হয়েছে। কাজে হত্যা তো হয়েছে, এটি তো সত্যি, কিন্তু প্রকৃত অপরাধী এবং জড়িত কারা সেটি কিন্তু দেখবার বিষয়। আপনি যদি আগের সাথে তুলনা করেন যে আগের বিগত বিদায়ী সরকার বা পলাতক সরকার তারা কি করেছেন, তারা খুনের মামলা করেছেন, সেটির সাথে কিন্তু এই সিচুয়েশনটাকে আপনি মিলাতে পারবেন না। কারণ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এখনকার যে পরিস্থিতি বা যেটি আমরা জুলাই অগাস্ট মাসের যে ঘটনাটি, সেটি কোনো কিছুর সাথে সেটিকে তুলনা করা যায় না। যেখানে একটি দেশ, একটি রাষ্ট্র, সেখানে জনগণের যে ট্যাক্সের পয়সা, জনগণের ট্যাক্সের পয়সায় যে কেনা অস্ত্র, সেই অস্ত্র দিয়ে নিরস্ত্র সাধারণ মানুষ, সাধারণ পথচারী, একটি ছাত্র জনতা, শিশু, ঘরে যে শিশুটি খেলা করছে, আরেকটু সুশৃঙ্খল ভাবে কেন মামলাগুলো বা আটকগুলো কেন করা হচ্ছে না, যে এখানে কিন্তু সেই সুশৃঙ্খল ভাবে করতে হবে। এভাবে অগোছালো করে এলোমেলো ভাবে যে মামলাগুলো দায়ের করা হচ্ছে, সেটি আসলে প্রথম ধাপে যেও টিকবে না। কাজেই প্রত্যেকটি, অনেকে এটার সাথে জড়িত, কারণ অনেকে নির্দেশ দিচ্ছেন, অনেকে বলছেন যে মানে অল্প সময়ের মধ্যে খালি করে দেওয়া হবে, মেরে ফেলা হবে, এবং এটা তো প্রকাশ্যে, কারণ এই দৃশ্যগুলো তো আমরা কখনো দেখিনি। এই স্বাধীন বাংলাদেশে মানে পাখির মতো হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ হত্যা, একজন নিরীহ পথচারী তিনি রাস্তায় হেঁটে যাচ্ছেন, তাকে তিনি কিন্তু অস্ত্রহীন একটা নিরস্ত্র সাধারণ মানুষ, পেছন থেকে তাকে গুলি করে হত্যা। তো কোন লেভেলের যে এটি আসলে কি বলবো পৈশাচিক কর্মকাণ্ড। তো সেক্ষেত্রে তো আমি সুনির্দিষ্ট মানে চার্জ ফ্রেম করা খুব সহজ, কাজেই সেখানে তো এরকম অগোছালো করে এত অজ্ঞাতনামা ব্যক্তি সেখানে এনে গয়রহ মামলা করার কোনো দরকার পড়ে না। যেখানে অনেক ভিডিও ফুটেজ আছে, নির্দেশ দিচ্ছেন যারা, তারা তো আসলে আইডেন্টিফাই করা যাচ্ছে তাদেরকে, বা পুলিশ সেটি চাইলে করতে পারেন। কাজে আমি মনে করি এইসব এলোমেলো মামলা যদি করা হয়, সেটি কিন্তু আলটিমেটলি যে যারা অপরাধী তারাই কিন্তু বেনিফিটেড হবেন। কাজে এখানে কিন্তু সুশৃঙ্খলভাবে কাজগুলো। জি, আমি আপনার কাছে ফিরছি। জনাব মাসুদ কামাল, একটু আপনার কাছে জানতে চাই, যেটি জনাব মোশাররফ আহমেদ বলছিলেন যে কাজ এখনই শুরু করা না গিয়ে আরেকটু গুছিয়ে এনে তার যে অভিযানে যাওয়ার ব্যাপারে তিনি বলছিলেন যে মামলার প্রসঙ্গ আরেকটু সুশৃঙ্খলভাবে করা। এই কাজগুলো করার জন্য কি সরকার যথেষ্ট সময় পেয়েছে? আপনি বলছিলেন যে ওই যতটুকু সময় পেয়েছে তাতেও দৃশ্যমান কিছু দেখছি না, কিন্তু এগুলো যদি গুছিয়ে আনতে হয় বা সবার মত কথা, সেক্ষেত্রে কি আরও সময়ের দরকার কিনা, আপনি আসলে কিভাবে দেখছেন? দেখেন, গোছানো কখনো শেষ হবে না, গোছানো একটা চলমান প্রক্রিয়া, আপনি গোছাতেই থাকবেন। কিন্তু আপনি কি গোছানোটা শুরু করেছেন? দ্যাট ইজ দ্য পয়েন্ট। আপনি কি প্রক্রিয়াটা শুরু করেছেন? সেটি আমরা কিন্তু দেখতে চাই। আমরা কিন্তু বলি না আপনি এখনো শুরু করে এখনই শেষ করে ফেলান। এক কাপ চা দিয়েছেন ভাই, বলছেন যে এতক্ষণ করে দিলাম, তুমি তো এটা শেষ করো না। ভাই, আমি কি একটা চুমুক দিয়েছি? চুমুক দেওয়া মানে আমি শেষ করতে চাচ্ছি। তো সেটা কি হয়েছে কি না, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখেন, উনি মামলার যে কথাগুলো বললেন খুবই মানে একদম সুন্দর করে বলছেন। কিন্তু ধরেন আমি ভাই চুরি করছি মুরগি, ধরা যাক আমি একটা মুরগি চোর, আপনার বিরুদ্ধে মামলা দিলেন যে আমি আপনার জমি দখল করছি, প্রমাণ করতে পারবেন? পারবেন না। তাহলে কি হবে? আমি কিন্তু মামলা থেকে খালাস পাই দেবো, কারণ আমার বিরুদ্ধে যে চার্জ ফ্রেম করা হয়েছে জমি দখলের। তাহলে আমি জমি দখলের থেকে আপনি আমাকে আটকাতে পারলেন না, আর আমার মুরগি চুরির কোনো সাজা হলো না। আমি একজন মুক্ত মানুষ, কথাটা খেয়াল করেন। এখন একজন সাংবাদিক, সে লিখেছে কি করছে না করছে, এগুলি করছে। 53 জন 56 জন আসামি, তার মধ্যে 29 জনই সাংবাদিক। এরা সবাই মিলে ওটা খুন করছে, পারবেন প্রমাণ করতে? তাহলে মাঝখান থেকে গেল যাদের নাম দিয়েছেন তাদের অন্য কোনো অপরাধ নাই, আপনি ওই অপরাধের মামলা করেন, আছে তো। আচ্ছা, আর একটা কথা বলুন তো আপনি আমাকে, যেমন ধরেন একটা মানুষ মারা গেছে, 1 নম্বর আসামি শেখ হাসিনা, হইতে পারে উনি এদেরকে অর্ডার দিয়েছে মারার জন্য, হইতে পারে স্বরাষ্ট্রমন্ত্রী, এটাও হইতে পারে, আমার কোনো আপত্তি নেই। কিন্তু এরকম এরকম হুকুমের আসামি অনেকগুলি থাকতে পারে। মির্জা ফখরুল যেরকম সিটি কর্পোরেশনে ময়লা গাড়ি ভাঙার জন্য হুকুম দিছিল, ওরকম হইতেই পারে, আমি এটা অস্বীকার করছি না। আপনি আমাকে বলেন তো ভাই, গুলিটা করলো কে?
গুলিটা তো একজন পুলিশে করছে, তো ওই 36 জন 56 জন 72 জন পুলিশের নামটা আছে নাই, তাহলে কেমন হলো ভাই? তাহলে জিনিস হলো গুলিটা কে করলো? গুলিটা তো একজন পুলিশ করছে, তার নামটা কই? তার নাম তো দেখি না। তো এটা হলো জানেন ওই পুরানা স্কুরিংয়ের সমস্যা, ওই পুরানা যে ফরম্যাটটা, ওই ফরম্যাটটাই তারা আর রেখে দিচ্ছে। ওই যাচ্ছে, ওই ফরম্যাটে বসাচ্ছে, ওই ফরম্যাটে কাজ হচ্ছে। ওই ফরম্যাটের কিন্তু একটা পার্ট ছিল কপি পেস্ট, কপি পেস্ট। ওই ফরম্যাটে একটা পার্ট ছিল যেটা নামগুলি বসেই ফোন করবা, এবং নাম বসানোর সময় খেয়াল করতে হবে 1 লাখ টাকা খেলে চাইলিতে হবো না, কার 5 লাখ টাকা দেওয়ার ক্ষমতা আছে, কার 10 লাখ টাকা দেওয়ার ক্ষমতা আছে, দেখে দেখে তো নাম বসাইতে হবে। এটা তো ইনকাম তো রে ভাই, ইনকামের চেয়ে বড় কিছু নাই তো, পবিত্র কাজ। তো তারা তো ওই কাজ করতেছে। তো আপনি ফরম্যাটটা চেঞ্জ দেখেন, যে কথাটা মুশারফ ভাই বলেন, খুব ভালো কথা বলছেন। কিন্তু পুলিশকে নিয়ে আপনি যাবেন, আর্মি তো সব বাড়ি চিনে না, পুলিশ তো এলাকার সম্বন্ধে মোটামুটি জানে। পুলিশের কিন্তু একটা আসামি, অস্ত্র মামলা, সন্ত্রাসী একটা তালিকা আছে, কিন্তু তারা কিন্তু ওই তালিকা নিয়ে যাবে, তারা কিন্তু ওই তালিকা নিয়ে যাবে। তার কাছে আর কি, এখন যদি তারা আর্মি অফিসার বলে এই আপনার কোনো লিস্ট কই, একটা লিস্টও তাকে নিয়ে যেতে হবে, সে কিন্তু ওই তালিকাটা নিয়ে যাবে। ওই তালিকা কার নাম? তো এগুলো হলো কি, আপনি একটা কাজ করবেন, বড় কাজ হাত দিচ্ছেন কিন্তু। এটা কিন্তু ভাই আমি একটা কথা বলি আপনাকে ভাই, কমন সেন্স দিয়ে না বড় কাজ করা যায় না, কমন সেন্স দিয়ে ছোট কাজ করা যায়। রাজমিস্ত্রি দিয়ে আপনারা একতলা টিনের মানে টিন শেড বিল্ডিং বানাতে পারবেন, 24 তলা বিল্ডিং বানাতে গেলে রাজমিস্ত্রি দিয়ে হবে না, ওটা আর্কিটেক্ট লাগবে। এখন ওই আর্কিটেক্টের যদি সন্ধান না পান, তো এটা আপনার ব্যর্থতা। এটা কিন্তু খুব জটিল কোনো ব্যাপার না, আমার দেশে লোক নাই আছে তো। সেটি যদি করতে হয় তাহলে আরো সময় অপেক্ষা করতে হবে না, মানে এইভাবে ভাই সব কিছুর জন্য সময় লাগবে। শুরু তো করবেন আপনি, আপনি তো শুরু করবেন, শুরু করাবেন। আপনি 24 তলা বিল্ডিং বানাবেন মনে করেন, আপনি 2 হাত মাটি গর্ত করে ইট বিছিয়ে বিল্ডিং বানানো শুরু করলেন, ওই বিল্ডিং দাঁড়াবে? আপনি তো পাইলিংটা স্টার্ট করতে হবে। যখন আপনি পাইলিং করতেছেন তখন কিন্তু কেউ আপনাকে বলবে না কই 24 তলা তো দেখা যায় না, বলবে না, কারণ এটাই হলো 24 তলার প্রক্রিয়া, এটাই প্রসেস। তো সেই প্রসেসটা কোথায়? আমি কথা বোঝাতে পারছি আপনাকে ভাই? প্রসেসটা আমি দেখতে পাচ্ছি না। প্রসেস না দেখি তখন আমি হতাশ হই, যখন আমি হতাশ হই তখন আপনি আবার কোন এই মেয়ে হতাশ হন কেন? তো আমি হতাশ হইতে পারবো না। জি, জনাব মোশাররফ আহমেদ ঠাকুর, একটু আপনার কাছে জানতে চাই, যেটি আগের পর্বে আপনি বলছিলেন, আপনি কি এরকমটি বোঝাতে চাইছেন যে এবারের অভিযানটি বিএনপির বিপক্ষে যাচ্ছে? বিষয়টি কেমন? আমি আপনাকে বলি, এখানে তো একজন বিখ্যাত ব্যারিস্টার আছেন। তো প্রথম কথা হচ্ছে, আইনের কথা হচ্ছে 100 জন অপরাধী ছাড়া পেয়ে যাক, একজন নিরপরাধ মানুষ যেন সাজা না পায়। আপনি তাড়াহুড়া করতে গিয়ে একতলা বিল্ডিংয়ের ফাউন্ডেশন রাজমিস্ত্রিকে দেওয়ার পরে বললেন এইটার উপর 24 তলা উঠাও। এটা নির্ঘাত সবার মাথার উপর ধসে পড়বে, এটা বহু লোকের প্রাণহানির কারণ যেমন হবে, ঠিক তেমনি প্ল্যান ছাড়া, প্ল্যান প্রসিডিওর এগুলো কমপ্লিট করা ছাড়া আপনি এইরকম একটা অপারেশনে হাত দিলে এটা নির্ঘাত এটা দুর্ঘটনার সম্মুখীন হবে। এটা ব্যর্থতা তো ভালো কথা, এটা বহু বড় একটা দুর্ঘটনার কারণ হবে। কথা শুনে আমাদের মামলা সম্পর্কে আমি আপনাকে বলি, এফআইআর হচ্ছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বহু, যদিও এটা মামলার ভিত্তি, বহু ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট ভুল হচ্ছে, কিন্তু পুলিশের চার্জশিট যখন গিয়ে হয়েছে, চার্জশিটে গিয়ে দেখা গেল যে মূল অপরাধী অন্যরা, এইটার কি বিচার হবে না? এফআইআর যাদের নামে হয়েছে, আপনি ধরেন এই যে জজ মিয়াও কিন্তু এটা একটা এই যে গ্রেনেড হত্যা মামলার জজ মিয়াও মনে করেন একটা তদন্তের অংশ এটা। এরপরে অন্যান্য এই হুজির এরা আসছে, আস্তে আস্তে বেরিয়ে আসছে। তো সেইখানে আমি আপনাকে বলছি যে তবে একটা ভালো জায়গা আছে, সেটা আমি বলি, সেটা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেটা শেখ হাসিনা 2009 সংশোধনী দিয়ে তৈরি করছে। আমি যদি তো সেইখানে অপরাধ
প্রমাণ করার জন্য এত কিছু লাগবে না, লাগবে হচ্ছে সুপিরিয়র রেসপন্সিবিলিটি। সুপিরিয়র রেসপন্সিবিলিটির জন্য শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল, এদের উবায়দুল কাদের, এদের সবার 200-300 বছর করে জেল হবে। আমি মৃত্যুদণ্ডের বিপক্ষে, 200-300 বছর করে জেল তো হবেই, এতে কোনো সমস্যা নাই। এবং আমি আপনাকে বলি, দল হিসাবে আওয়ামী লীগের রেসপন্সিবিলিটি কতটুকুন আসে, কারণ তারা দল হিসাবে ঘোষণা দিয়ে 4 তারিখে যে সব ওয়ার্ডে, পাড়া, মহল্লায় এদেরকে প্রতিরোধ করে দল হিসাবে ঘোষণাটা দেওয়া হচ্ছে, দলীয়ভাবে এটা প্রতিরোধ করা হচ্ছে। এবং সবচেয়ে বেশি ওই দিনই 200 জনের বেশি মানুষ খুনের শিকার হচ্ছে। তো এই জন্য আমি আপনাকে বলি যে এফআইআর এর ক্ষেত্রে একটা জিনিস হইতে পারে, সেটা দলগুলিকে, বিএনপি, অন্যান্য যারা বাইরে ছিল আর সরকার বিরুদ্ধে আন্দোলন করছে, এদের কেউ এই এফআইআরে এই যে বাণিজ্যের নামে এই যে ইনকাম, পবিত্র জিনিস, ইনকাম করতে গিয়ে কারো নাম ঢুকিয়ে দিচ্ছে, ইনকাম করতে গিয়ে কারো নাম। আপনি যেটু বলছেন যে আগের তালিকা ধরেই এইটা ঢালাওভাবে হতে পারে, কিন্তু মামলার ক্ষেত্রে তো আমরা সেটি দেখছি না, বরঞ্চ বিভিন্ন জায়গায় বিএনপি নেতাদের নামেরই বিভিন্ন মামলায় তারা খালাস পেয়ে যাচ্ছেন, বরং সেখানে তো ঢালাওভাবে আগের রীতি অনুযায়ী চলছে, তেমনটি তো হচ্ছে না। তাহলে অভিযানের ক্ষেত্রে আগের তালিকা ধরে বিএনপি নেতাদের বা আগের অভিযুক্তদের বিরুদ্ধেই কেবল ঢালাওভাবে খালাস পেয়ে যাচ্ছেন, তো অন্য জিনিস। হ্যাঁ, মানে স্বাভাবিক প্রক্রিয়ায় তারা মিথ্যা মামলা ছিল বলে আপনাদের দাবি ছিল, এখন আমরা দেখছি যে হ্যাঁ সেটা হয়তো সত্যি হচ্ছে। এখানে লয়ার আছেন একজন, সুবিধার কথা বলতে এই জন্য আমি 2015 সালের 6 তারিখে, জানুয়ারির 6 তারিখের একটা মামলায় আসামি আমাকে অ্যারেস্ট, আমি নন এফআইআর আসামি, আসামির সংখ্যা হচ্ছে 57 জন, এফআইআর নেই। আমাকে ধরছে 82 নম্বরে, আমার ধরছে অক্টোবর মাসে। তো এফআইআরে লেখা আছে আমি 3 দিন পরে, বিলম্বের কারণ হচ্ছে 3 দিন পরে সে দিছে যে এই 57 জন আসামিদের, সমস্ত আসামিদের নাম ঠিকানা জোগাড় করতে এত সময় লাগছে, আমার 3 দিন লাগছে। তো 3 দিন পরে আমাকে 82 নম্বর আসামি হিসাবে অ্যারেস্ট করে আমি 3 মাস জেলে ছিলাম। 3 দিন আমাকে ইয়েতে রাখছে, এই কি বলে রিমান্ডে রাখছে ডিবিতে। তো এই পুরোটাই হচ্ছে, এবং 15 বছর ধরে পুলিশ ছাড়া, এই 10 বছরে পুলিশ ছাড়া দ্বিতীয় কোনো আসে নাই, সাক্ষী আসে নাই। তো এবং পুলিশের সাক্ষ্যের ভিত্তিতে জেল দিয়ে দিচ্ছিল যদি এই যে 7 জানুয়ারির আগে। তো এখন এই মামলাটা আগামী অক্টোবর মাসের 24 তারিখে ডেট আছে, আমার দাঁড়ানোর পরে এই ম্যাজিস্ট্রেটের কি বাপের ক্ষমতা আছে এই মামলাটা আরেকদিন চালাবে? মানে ওইখানে যদি আপনি সুবিচার পাবেন বলে আশা করে থাকেন, তাহলে এই যৌথ অভিযানে সুবিচার পাবেন না সেটি কেন? না, এতদিন তো সে অবিচার করে আটকে রাখছে, এখন তার এই সাহসটা নাই অবিচারটা কন্টিনিউ করে। এতদিন অবিচার ছিল, এখন সুবিচার পাবেন বলে আপনি কনফিডেন্ট? আমি সুবিচার চাই না, তো আপনাকে সুবিচারও করতে বলি নাই, অবিচারও করতে বলি নাই। আমি আপনাকে বলছি জাস্টিস, আপনি শুধু ন্যায় বিচার হবে না সেটি কেন বলছেন? নিশ্চিত করবেন এখানে জাস্টিস হবে না অভিযানে, সেটি কেন বলছেন? মানে কেন মনে করছেন জাস্টিস? আমি আপনাকে বলতেছি প্ল্যানিং ইজ দ্য 50% অফ দ্য ওয়ার্ক। আচ্ছা, বুঝতে পারছি আপনি পরিকল্পনার কথা বলছেন। আমরা একটু বিরতির পরে বিদেশে টাকা পাচার ফিরিয়ে আনার বিষয়ে 5টি সংগঠন আহ্বান জানিয়েছেন, দাবি জানিয়েছেন, সে বিষয়ে একটু আলোচনা করতে চাই। একটু এই পর্বেও জনাব মোশাররফ আহমেদ ঠাকুর, একটু আপনার কাছেই আসতে চাই। 2023 সালের 15 জানুয়ারি সংসদে আওয়ামী লীগের এমপি আবু সাইদ আল মাহমুদ স্বপন দাবি করেছিলেন যে বিদেশের 2 শীর্ষ নেতার পাচারকৃত 500 কোটি টাকার সন্ধান পাওয়া গেছে। আমরা এখন আবার তাদের সরকার পতনের পর দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারও বিদেশে টাকা পাচার করেছে, এরকম অভিযোগ এখন আসছে। কিন্তু আমরা দিন শেষে এই যে পাচারের অভিযোগ পাচ্ছি বিভিন্ন সরকারের আমলে, কোনো টাকাই আর ফেরত দেখছি না। আসলে কি প্রমাণ ছাড়াই এসব অভিযোগগুলো করা হয়, নাকি আসলে প্রমাণ পাওয়া সম্ভব না? সংকটটি কোথায়? আমি আপনাকে বলি, আমাদের মাসুদ কামাল ভাই, আমি ভিডিও রেগুলার দেখি, ওনার ভিডিওটা আমি খুব প্রতিদিনই দেখি। টকশোতে আসার আগে দেখি যে অর্ধেক প্রিপারেশনে ওনার ভিডিও দেখলে হয়ে যায় তো ইউটিউবে। তো মন্দ কি এটা? তো উনি বললেন যে প্রধানমন্ত্রী বলছেন যে 400 কোটি টাকা তার পিয়ন, 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না। তো 400 কোটি টাকা কি ওনার বাড়িতে কি খুঁড়াইয়া পাইছিল? খুঁড়াইয়াতে ওনার বাসায় তো ফ্লোরে পড়েছিল না 400 কোটি টাকা। 400 কোটি টাকা ওনার এখান থেকে বানাইছে, বানাইয়া তার 1 মাস আগে ওই পিয়ন সে চলে গেছে আমেরিকা। তারপরে উনি বলছেন এই টাকা পাচারের সাথে, টাকা বানানোর সাথে, টাকা পাচারের সাথে গভর্নমেন্ট জড়িত।
আর নইলে ফরিদপুর ছাত্রলীগের নিশান 2000 কোটি টাকা পাচার করতে পারে না। আওয়ামী লীগ তো বিএনপির পাঠানো টাকা ফেরত আনতে পারেনি, এখনকার টাকা কি আসবে? মানে আমি এখনকার টাকা আসার ব্যাপারে আমার কোনো আশাবাদ নাই। এবং আমি আপনাকে বলছি যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ এই সরকারকে সবাই আমরা সমর্থন দিচ্ছি। তবে সরকারের লোকজন আপনি কি মনে করেন এই অভিযোগগুলো সত্যি কিনা? কণ্ঠটা একটু নিচু করে যেন বলেন, এই জন্য কারণ এই সরকারের কে অস্থিতিশীল করার জন্য আগের গভর্নমেন্টের হাসিনা গভর্নমেন্ট হাজার হাজার কোটি টাকা আছে মাঠে। আমি একটু ছোট করে, যেহেতু আমাদের সময় কম, এই অভিযোগগুলো সত্যি কিনা, মানে যেই অভিযোগগুলো আসে বিভিন্ন সময় বিদেশে টাকা পাচারে, আওয়ামী লীগের সময় আপনাদের বিরুদ্ধে অভিযোগ করেছে, এখন আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ করছি। আমার সময় তো হচ্ছে 60,000 কোটি টাকার বাজেট হলো 60,000 কোটি টাকা, তার মধ্যে রেভিনিউ বাজেট হলো 40,000 কোটি টাকা, 20,000 কোটি টাকা ডেভেলপমেন্ট বাজেট। রুটিটা কত বড়, এটা স্থিরবেন কতটুকু না, কিন্তু সেই টাকার মধ্যেও তো পাচার হতে পারে, 10 টাকার মধ্যে 2 টাকা পাচার হতে পারে। হ্যাঁ, যদি অসম্ভব না তো বিএনপি সময় যে পাচার হওয়া যে অসম্ভব ছিল তা বলছে। আচ্ছা, যে আমি একটু জনাব মাসুদ কামাল একটু আপনার কাছে জানতে চাই যে যেটি আমরা দেখলাম আজকে খেলাপি ঋণের একটি তথ্য এসেছে যে 2,11,000 কোটি টাকার বেশি খেলাপি ঋণ, এর একটা বড় অংশ বিদেশে পাচার হচ্ছে বা বলা হচ্ছে যে আরো বেশিও হয়তো এর বাইরে টাকা পাচার হচ্ছে। আমরা কখনো, যেটি আসলে বলছিলাম যে কখনো টাকা ফেরত আনতে দেখি না, কেন ফেরত আনতে দেখেন নাই? কারণে আপনি তো ফেরত আনতে চানই নাই। আপনার কাছে কি একটাও প্রমাণ আছে যে গত গভর্নমেন্ট তাদের পাচার হওয়ার টাকা ফেরত আনতে চেয়েছে? তারা মুখে তো অনেকবার বলেছে। ডেইলি স্টারে নিউজ হলো এসএলএমের বিরুদ্ধে যে $1 বিলিয়ন সে সিঙ্গাপুরে ইনভেস্ট করেছে। কিভাবে করেছে তারা বলতে পারছে না কেউ। বাংলাদেশ ব্যাংক বলছে আমাদের কাছে অনুমতি নেয় নাই। সেই জিনিসটা হাইকোর্ট শতপ্রণোদিত হয়ে বললো যে এটা তদন্ত করো, চেম্বার আদালত এটাকে আটকে দিল তো। তারপরে যখন এটা আপনার অ্যাপিল বিভাগে গেলো, তারা বললো যে না, এটা হাইকোর্টে এটা শতপ্রণোদিত হয়ে বলা ঠিক হয় নাই। তবে যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা চায় তারা তদন্ত করতে পারে। চেম্বার আদালত কিন্তু তদন্তই থামাই দিল ইলেকশনের 3 দিন পর পর্যন্ত, 8 জানুয়ারি পর্যন্ত। মানে আপনি তদন্তই করতে দিবেন না। আমার বিরুদ্ধে চুরির অভিযোগ, তদন্ত আর ভাই তা উচিত তো এটা যে থেকে তদন্ত করে দেখা সে চুরি করছে কিনা, না করলে তার বিরুদ্ধে লেখো না। আবার এই বিখ্যাত আইনজীবীরা কিন্তু এই আবদার নিয়ে গেছিল, ওটার ব্যাপারে কোনো লেখাও যাবে না, এই আবদার নিয়ে গেছিল কিন্তু, এবং নাম করা আইনজীবীরা গিয়েছিলেন, সব নাম করা আইনজীবী, মাল পাইলেই হয়ে যায়, কোনো আলোচনা নাই। যাই হোক, এখন এইগুলি কি প্রমাণ করে যে তার টাকাটা আনতে চেয়েছিল? প্রমাণ করে হলো তুমি টাকা পাঠাও, তোমাকে নিরাপদ রাখার দায়িত্ব আমার। এবং তার সঙ্গে কে জড়িত? বিচার বিভাগের বাঘা বাঘা লোক জড়িত, তার সঙ্গে কে জড়িত? তার সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জড়িত, তার সঙ্গে সরকার প্রধান জড়িত, সরকার প্রধান নিজেও জড়িত। আমরা শুনি নাই এতদিন ভাই, বিভিন্ন ব্যবসায়ী মোবাইল, আমি নিজে দেখছি, আমাদের অনেক সাংবাদিককে দেখছি মোবাইল দেখায়, এই যে দেখেন ছোট আপার সঙ্গে না আমার কথা হয়। ছোট আপা জিনিসটা কি? আমাদের রাষ্ট্রীয় কাঠামোতে ছোট আপা পদটা কি? ছোট বলে সবচেয়ে পাওয়ারফুল। আপনি আইজিপি হবেন, ছোট আপার অনুমোদন লাগবে। ছোট আপাকে কত দিবেন? কিভাবে দিচ্ছেন? ছোট আপা থাকে তো বিদেশে। ভাই, একটা দেশ, এই দেশটাকে তারা নিজের দেশই মনে করতো না। তারা মনে করো ছোট আপা তো ব্রিটেনের নাগরিক, কোনো সমস্যা নাই। ছোট আপা পোলাপানো নাগরিক এখানকার, বড় আপা পোলাপানো বিদেশের নাগরিক। তো ওনারা কি? ওনারা এই দেশটাকে আসছে লুটপাট করার জন্য, লুটপাট করে নিয়ে গেছে। এসএলএমকে বলছে যে তোমাকে যাতে ধরতে না হয় তোমার নাগরিকত্ব তুমি প্রত্যাহার করো। সে নিজের নাগরিকত্ব ত্যাগ করছে, মানে নিজের মাকে অস্বীকার করছে। করার পর তারা ব্যবসার অনুমতি দিয়েছে। মানে সবাই মিলেমিশা এই দেশটাকে জাস্ট লুণ্ঠন করছে। এখন আনা সম্ভব কিনা আমি জানি না, তবে আমি আশাবাদী এই কারণে, যদি সম্ভব না হতো তাহলে ডক্টর ইউনূস এই কথাগুলি বলতেন না। আজকেও উনি দেখলাম বলতেছে যে ওনার প্রধান মানে প্রায়োরিটি হলো টাকাগুলো উদ্ধার করা। কাজে বোধহয় সম্ভব, আমি জানি না, বলতে পারবো না, আইনগতভাবে বলতে পারবো না। মিতি সানজান, একটু আপনার কাছ থেকে আমি এই বিষয়টাই জানতে চাই যে আসলে আইনি কোনো বাধা রয়েছে কিনা বা কোন প্রক্রিয়ায় গেলে টাকাগুলো আসলে আনা যেতে না, পারে? প্রথমেই বলতে চাই আমরা আসলে বাংলাদেশটি এত ছোট একটি দেশ, দরিদ্র একটি দেশ, এবং আমরা এতই সাধারণ নাগরিক, এই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা কতগুলো ডিজিট হয় এগুলো আসলে আমাদের ব্রেনে রেজিস্টার করতে খুব কষ্ট হচ্ছে। যখন থেকে শুনছি আমরা কিন্তু বুঝতে পারছি না।
তো এরকম একটি পরিস্থিতিতে আমার কাছে মনে হয় যে আইনগত বেশ কিছু ব্যাপার রয়েছে, সেই আইনের মাধ্যমে আসলে অ্যাটলিস্ট যেটি মাসুদ ভাইও বলছিলেন যে আমাদেরকে তো পদক্ষেপটি নিতে হবে, আমাদের তো প্রথম স্টেপটি নিতে হবে, যে আমরা ইনভেস্টিগেশন করে আগে দেখছি যে এই ঘটনাগুলো ঘটেছে। এবং আপনি দেখেন আজকে বাংলাদেশে মানুষ বাজার করতে পারে না, বাজারে দ্রব্যমূল্যের এত ঊর্ধ্বগতি, সেই রকম একটি অবস্থায় আপনি মানুষ খেতে পারে না, বাজার করতে পারে না, সেই অবস্থায় আপনি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার গল্প আপনি শোনাচ্ছেন এবং আমরা জানতে পাচ্ছি যে বিদেশে পাচার হয়ে গেছে। তো আমাদের যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট রয়েছে আইসিসি, সেখানে কিন্তু এই ধরনের যে অর্থ পাচারকৃত এবং দুর্নীতির মাধ্যমে যে অর্থগুলো আসলে অর্জন করা হয়, সেই অর্থগুলো ফিরিয়ে নেয়ার বা সিজ করার মতো কিন্তু সেই আইসিসি যে রয়েছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, তাদের কিন্তু সেই এখতিয়ার রয়েছে। এবং এখানে কিন্তু 124টি দেশ, রোম স্ট্যাচুট বলে একটি স্ট্যাচুটের মাধ্যমে এই কোর্টটি স্টাবলিশ হয়েছে নেদারল্যান্ডসে। এবং এইখানে কিন্তু আপনার এই 124টি দেশের মধ্যে যদি এই টাকাগুলো থেকে থাকে, পাচার করা হয়ে থাকে, আর সেই ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু মানে ওয়ারেস্ট ওয়ারেন্ট ইস্যু করার থেকে শুরু করে এই 124টি দেশের ওপরে সেই টাকাগুলো আনারও কিন্তু আসলে মানে আদেশ আইসিসি দিতে পারে। এবং সেই ক্ষেত্রে আসলে আমাদের দেখার বিষয় যে টাকাগুলো আসলে সেই সব দেশে রয়েছে, কারণ যারা এই ধরনের অপকর্মের সাথে জড়িত থাকে তারা দেখা যায় যে খুঁজে খুঁজে 124টা দেশের বাইরে যেই দেশ, সেখানে তারা হয়তো সেই টাকাগুলো রেখেছে আগের থেকেই, তাদের হয়তো এই ধরনের একটি মানে ভেবেছে তারা এরকম একটা সময় আসতে পারে। তো সেই ক্ষেত্রে এটা আসলে খুব দেখার বিষয় রয়েছে। এবং যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস তিনি বলছেন যে এই ধরনের একটি প্রসেস তারা শুরু করতে যাচ্ছেন, এবং ইন্টারন্যাশনালিও যেহেতু আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশের সাথে তার একটি ভালো সম্পর্ক রয়েছে এবং তিনি একজন সম্মানিত ব্যক্তি আন্তর্জাতিকভাবে, তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে সেই সুযোগটি যে একেবারেই হবে না, এবং সেই সব দেশের আইনের উপরে আসলে নির্ভর করছে। তো কাজে সেই সব দেশের আইনে, যেমন সুইজারল্যান্ডে আপনি পাবেন না, এরকম কিছু দেশ রয়েছে যেখানে আপনি পাবেন না, কিন্তু যে সব দেশে সেই সব দেশের আইনও যদি আসলে অ্যালাউ করে, পারমিট করে, সেক্ষেত্রে কিন্তু একটা সুযোগ রয়ে গিয়েছে। তার মানে সদিচ্ছা এবং 124টি দেশের মধ্যে থাকলে আনা সম্ভব, আমরা দেখতে চাই সেটি। আপনাকে ধন্যবাদ জনাব মাসুদ কামাল এবং জনাব মোশাররফ আহমদ ঠাকুর, আপনাদের দুজনকেও ধন্যবাদ জানাচ্ছি। এই ছিল আজকের আলোচনা। দর্শক, 24 ঘন্টা শেষ করতে হচ্ছে, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।